শুভেচ্ছা সবাইকে স্বাগত। রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তাপদাহে পড়ছে গোটা দেশ, টানা তৃতীয় দফায় হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়ানো হয়েছে। 2রা মে থেকে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। টানা তীব্র গরমে আয় কমে যাওয়ায় নতুন করে চাপে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। এদিকে শর্ত সাপেক্ষে রোববারই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। সব যুদ্ধবন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ থাইল্যান্ডে ইউএনএস কাপ সম্মেলনে তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত স্থায়ী শান্তি এবং নিরাপত্তা। সুবিধাগুলো তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। এবং দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি রেমিটেন্সের উৎসে এসেছে বড় রদবদল। বেশি কর্মী রয়েছে এমন দেশগুলো থেকে রেমিটেন্স আসার পরিমাণ কমে গেছে। অন্যদিকে যেখানে সংখ্যা কম সেখান থেকে আসা আয়ের প্রবাহ বাড়ছে। বাড়তি লাভের আশায় কয়েক হাত ঘুরে রেমিটেন্স পাঠানোয় এমন প্রবণতা, বলছেন বিশ্লেষকরা। দর্শক শুনছিলেন শিরোনাম। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বিস্তারিত। তাপদাহ শেষে কবে মিলবে স্বস্তি? অবশেষে সেই খবর দিল আবহাওয়া অধিদপ্তর। 2রা মে থেকে ঝড়ের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে তার আগ পর্যন্ত সারা দেশেই অব্যাহত থাকবে চলমান তাপপ্রবাহ। ফের আরও 3 দিনের জন্য ঘোষণা করা হয়েছে হিট অ্যালার্ট। মাহমুদ কম্বলের রিপোর্ট। তীব্র রোদে বাইরে যারা বের হয়েছেন তাদের কেউ ছাতা, কেউ গাছের ছায়ায়, আবার কেউ বা হাতে যা পেয়েছেন তা দিয়েই রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। পরিশ্রমে যারা ক্লান্ত হয়ে পড়ছেন তারা কিছুক্ষণ পরপর নিচ্ছেন বিশ্রাম। পানির শূন্যতা থেকে বাঁচতে শরবত পান করছেন অনেকেই। বেশি তাপের কারণে শরীর জ্বলে, ঘামের থেকে শরীর জ্বলে, দুর্বল লাগে আর কি, মাথা চক্কর দেয়। একটা করে টিপ মারার পরে স্যালাইন খায় আর পানি। আবহাওয়া অফিসের তথ্য বলছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় চতুর্থবারের মতো আরও 3 দিনের হিট অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে আর একদিন এই পরিস্থিতি অব্যাহত থাকলে তাপপ্রবাহ স্থায়িত্বের রেকর্ড হবে দেশে। 2 তারিখের পরে বিশেষ করে সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বজ্র ঝড় তৈরির প্রবণতা বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে সেন্ট্রাল পার্ট পর্যন্ত অর্থাৎ ঢাকার পূর্বাঞ্চল সহ আমাদের উত্তরাঞ্চল কিছুটা তাপমাত্রা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে তীব্র গরমে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে আগের 3 দিনের চেয়ে গতকাল চিকিৎসা নিয়েছেন দ্বিগুণ নিউমোনিয়া রোগী। ঘামছে বেশি, ঘামার জন্য আপনার শ্বাসকষ্ট হচ্ছে। বেশি গরম হলেও কাশিটা বেড়ে যায়, শ্বাসটাও বেড়ে যায়। সর্দি, কাশি, ঠান্ডা, গলা ব্যথা এগুলো নিয়ে আসতেছে। হাঁপানিটাও বাড়ছে, স্কিন ডিজিজও কিছু বাড়ছে, স্পেশালি টনসিলাইটিসটা বাড়ছে আমাদের, আর নিউমোনিয়া রোগীটা আমাদের বাড়ছে। গতকালকে আমরা যেমন 62টা নিউমোনিয়া রোগী আমাদের আউটডোর এবং ইমার্জেন্সি দেখা হয়েছে। দেশের 8 জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ, আর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কয়েকটি এলাকায়। গেল 2 সপ্তাহ ধরে যশোরে 37 থেকে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। দুপুরের দিকে প্রচণ্ড তাপে যশোর নড়াইল মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তার পিচ গলে যেতে দেখা যায়। এতে ভ্যান, রিকশা ও ইজি বাইক সহ হালকা যানবাহনের চাকা আটকে যাচ্ছে সড়কে। জুতা পায়ে হাঁটতেও অসুবিধা হচ্ছে পথচারীদের। ঝুমঝুমপুরে বটতলার ওইখানে পিচ এমন ভাবে গলে যেখানে আপনার হাঁটতে গেলে অনেক পায়ের জুতা পর্যন্ত এখানে খুলে পড়ে যায়। যতই গরম পড়ুক, পিচ তো গলার কথা না। অন্য খোলা রোডে তো এক পিচও গলে না। এরা কাজ 2 নম্বরে করেছে, তারই জন্য এই পিচ গলতেছে। দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবীদের মাঝে প্রশাসনের পাশাপাশি নানা ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিরাপদ পানি ও ফল বিতরণ করা হয়েছে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।
এদিকে আগামী রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও ক্লাস চলবে। তবে তাপদাহ সহনীয় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। এক প্রজ্ঞাপনে এসব কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দেশজুড়ে চলমান তাপপ্রবাহে কর্মক্ষমতা কমেছে খেটে খাওয়া জনগোষ্ঠীর, যার কারণে তাদের আয়ও স্বাভাবিক সময়ের তুলনায় কমে গেছে। ফলে গরমের এই সময়ে জীবনধারণ নিয়ে নতুন করে চাপে পড়েছে নিম্ন আয়ের পরিবারগুলো। রঞ্জিবুল মিজানের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আলী। রাজধানীর গুলিস্তানের ফুটপাতে গেল ৩২ বছর ধরে জুতা সেলাই আর পলিশের কাজ করেন পরমেশ্বর ঋষি। তার এই আয় দিয়েই চলে ৫ জনের সংসার। ৫৫ বছর বয়সী ঋষি গেল কয়েকদিনের গরমে সময় মতো কাজে আসতে পারছেন না, ফলে আয় কমেছে তার। এতে সংসারের খরচ চালাতে টানাপোড়েনে পড়তে হচ্ছে তাকে। আগের মতো না, এখন কোনো কাজকর্ম নাই। ডেলি ২-৩০০ টাকা কাজ করা খুব কষ্ট হয়ে যায়। পার্কে পুরকে থাকে, ঠান্ডা জায়গার ভিতরে থাকতে চায়, আর এইসব গরম জায়গার ভিতরে কাম পাইছে কম। শুধু ঋষি নয়, জীবিকার প্রয়োজনে শহরের রাস্তায় নামা হাজারো মানুষের একই দশা। এই যেমন নিউ মার্কেটের বাইরে ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন মোহাম্মদ জহির। স্বাভাবিক সময়ে সকাল 10টার মধ্যে পণ্য গুছিয়ে নেন বিক্রির জন্য, অথচ আজ ঘড়ির কাঁটা 12টার ঘরে কিন্তু পণ্য বিক্রি শুরু করতে পারেননি। কেননা রৌদ্রের খরতাপে ক্রেতার দেখা নেই খুব একটা গেল কয়েকদিন ধরে। এতে দৈনন্দিনের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। এই গরমের ভিতরে কাস্টমার তো মনে করেন আসেই না, মনে করেন বিসমিল্লাহ করতে করতে বেজে যায় বিকাল 4টা-5টা। আর যে লাইনের খরচ এগুলো দিয়ে আসলে মনে করেন আমাদের যে প্রজেক্টটা যে দাঁড় করাইছি এটা আমাদের মনে করেন চলতে অনেক কষ্ট হবে। গেল কয়েকদিন ধরে রোদের খরতা এতটাই যে রাস্তায় মানুষের চলাচলেই কমেছে। যারাও বের হচ্ছেন সঙ্গী হচ্ছে ছাতা। তবে এতে রক্ষা মিলছে না খুব একটা। কষ্টটা সবচেয়ে বেশি খেটে খাওয়া মানুষগুলোর। অসময়ের এই গরম তাদের কাজকেই শুধু কঠিন করে তোলেনি, কমিয়ে দিয়েছে আয়ও। ইনকামের কথা কি কম, আগে কামাই করতাম ধরেন 15-20 টাকা, এখন পারি না 2700 টাকা কামাই করতাম। যে রোদের চড়ে মানুষ কমে নি, রোদে টিকা থাকতে পারি। জোতা গরমে মানে পাকার উর্বিতে জোতা গরমে মানে পাও পুড়িয়ে যায়। চলাই রাত্রে মানে সকালে বাইরে না, তো বাইরে দুপুরে পরে গরমে ধরে সাহেবরা ম্যাডামরা বাজারে আসলে পাওয়া যায়, ম্যাডামরাই আসে না। আর যাই আছে কত হাত বাজার নিয়ে হাতে করে নিয়ে ব্যাগ নিয়ে চলে যায়, তা অল্প গেলে বেশি তোলে না, এই কারণে আমার ইনকামও নাই। আবহাওয়া অধিদপ্তর বলছে শুধু রাজধানী নয়, তাপদাহে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। সেই হিসেবে আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে মংলায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, প্যালেস্টাইনে চলমান যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কমিশন UNESCAP সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনের শুরুতেই UNESCAP সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 23 মিনিট 7 সেকেন্ড বক্তব্যের প্রায় পুরোটা জুড়েই ছিল যুদ্ধবন্ধ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন স্থিতিশীল করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের করা যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। The Asia-Pacific region must put up a united front in tackling the climate crisis, biodiversity loss, and transboundary pollution. We need to push for ambitious climate financing goals beyond 2025 at COP29. ব্যবসা, বাণিজ্য, সংযোগ, বিনিয়োগ সহ বিভিন্ন খাতে বাংলাদেশ এখন একটি অপার সম্ভাবনার জায়গা উল্লেখ করে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান তিনি। যে কোনো সম্ভাবনা ও অগ্রগতিকে কাজে লাগানোর প্রধান প্রতিবন্ধকতা বিশ্বব্যাপী যুদ্ধকে না বলার পাশাপাশি নতুন এজেন্ডায় মনোযোগী হওয়ারও আহ্বান জানান। We must settle regional disputes and tension through dialogue. We must speak out against all forms of aggression and atrocities and say no to war. বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার পেছনে 1971-এ মুক্তিযুদ্ধকালীন গণহত্যা এবং ব্যক্তিগত ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা।
The Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, ফিলিস্তিনে চলমান যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। The Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. Why Palestine people should not get their right? Please raise your voice against any war. We must focus on poverty reduction and ensure these people, those who are still suffering, for their economic emancipation. অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এসকেপের নির্বাহী সেক্রেটারি আর্মিডা আলিস জাহাবানার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রবাসী আয় বা রেমিটেন্সের উৎসে বড় রদবদল এসেছে। বেশি কর্মী থাকে এমন দেশগুলো থেকে রেমিটেন্স আসার পরিমাণ কমে গেছে। আবার যেখানে বাংলাদেশিদের সংখ্যা কম, সেখান থেকে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে। রায়হান শোভনের রিপোর্ট। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস রেমিটেন্স বা প্রবাসীদের পাঠানো অর্থ। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সর্বশেষ মার্চ মাসে এমন আয় এসেছে $199 কোটি, যা 2022-23 অর্থবছরের একই সময়ের তুলনায় 1.5% মতো কম। আর চলতি অর্থবছরের প্রথম 9 মাস অর্থাৎ জুলাই থেকে মার্চ সময়কালে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে $1,707 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় $101 কোটি বেশি। কার্ড মার্কেটের ডলারের যে মূল্যটি ছিল আর আমাদের যে ট্রান্সফার রেটটি ছিল সেখানে দেখা গেছিল অনেক ফারাক ছিল, প্রায় 10 টাকা, 15 টাকা, কখনো 20 টাকাও ছিল। এইসব কারণে কিন্তু যারা এই স্বল্প আয় $300-400 যারা আর্ন করেন তাদের কাছে 500, 1000 বা 2000 টাকাটা অনেক বড় টাকা। তো তারা ওই সময় ওই কারণে ব্যাংকিং চ্যানেলে তারা টাকা পাঠাতেন না। কিন্তু পরবর্তীতে সরকার এই ব্যাপারে উদ্যোগী হন এবং তাদেরকে আপনার যে প্রণোদনাটা দিয়েছেন সেটার কারণে কিন্তু রেমিটেন্সটা বেড়ে যাচ্ছে। আমাদের রেমিটেন্সের যে প্রত্যাশা সেটা অর্জিত হয়নি। আমরা আমাদের প্রত্যাশিত রেমিটেন্স পাইনি। বাংলাদেশের চাইতে 5 ভাগের 1 ভাগ মানুষ রপ্তানি করে ফিলিপিন্স। 5 গুণ মানুষ বেশি পাঠিয়ে আমরা তাদের চাইতেও 3 ভাগের 2 ভাগ পাই আমরা। তো এটা তো অ্যাকসেপ্টেবল না। আমাদের সমস্যা আমরাই। 1 নম্বর হচ্ছে যে আমরা গুণগতভাবে ভালো লোক পাঠাতে পারছি না, যে কারণে তাদের মাথা পিছু আয় কম এবং তারা কম টাকা পাঠায়। 2 নম্বর হচ্ছে যে আমাদের টাকা প্রচুর হুন্ডি হয়ে চলে যায়। সার্বিকভাবে বছরের প্রথম 9 মাসে প্রবাসী আয় বাড়লেও রেমিটেন্সের উৎসে বড় পরিবর্তন হয়েছে। এতদিন জনশক্তি রপ্তানি ও রেমিটেন্সের প্রবাহের শীর্ষে ছিল সৌদি আরব। চলতি বছরও দেশ থেকে যত মানুষ কাজ নিয়ে বিদেশ গেছেন তার প্রায় 57 ভাগই গেছে সৌদি আরবে। যদিও অর্থবছরের 9 মাসে সেই বাজার থেকে রেমিটেন্স আসার পরিমাণ 28 ভাগের মতো কমে গেছে। আবার এই সময়ে সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রপ্তানি খুব একটা না বাড়লেও সেখান থেকে আসা রেমিটেন্সের পরিমাণ বেড়েছে 32 ভাগেরও বেশি। মনে হচ্ছে সব দুবাই থেকে আসতেছে, আসলে তো দুবাইয়ের টাকা না। দুবাই ওয়ালারা আবার এটা সৌদি আরব থেকে, মক্কা থেকে, মদিনা থেকে, ইসে থেকে, জেদ্দা থেকে, রিয়াদ থেকে কালেক্ট করে নিয়ে আসছে। তখন তারা নেগোশিয়েট করে ঢাকার ব্যাংকগুলোর সাথে, ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কত টাকা দেবে। তো এই কারণে ডেটার যে তথ্যের যে নির্ভরতা সেটা কিন্তু সেভাবে আর থাকছে না। এইটার মিনিমাইজেশন একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের এক্সচেঞ্জ মার্কেটকে স্টেবল করা। আমাদের বাজারটা যদি স্টেবল হয়ে যায়, ডলারের রেটটা যদি আগামী 6 মাস 1 বছরে স্টেবল থাকে, তাহলে আর স্পেকুলেশন থাকবে না। শুধু আরব আমিরাত নয়, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ অন্যান্য বেশ কয়েকটি দেশ থেকে আসা রেমিটেন্সের পরিমাণও বেড়েছে অর্থবছরের 9 মাসে। যদিও যুক্তরাষ্ট্র, কাতার, ওমান সহ বেশ কয়েকটি দেশ থেকে আসা বৈদেশিক মুদ্রার পরিমাণ কমেছে। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিকেল 5টার মধ্যে ছাত্রদের এবং কাল সকাল 9টার মধ্যে ছাত্রীদের
হল ত্যাগের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। তবে এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে উপাচার্য মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবার বাসের ধাক্কায় 2 সহপাঠীর মৃত্যুর পর 4 দিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। হল ছাড়ার নির্দেশনা পেয়ে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর এলাকায় থাকা শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ চাল উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। বোরো মৌসুমে খুলনার ডুমুরিয়ায় চাষ হওয়া এই ধান দূর থেকে বোরোর অন্য জাতের মতো দেখালেও বৈশিষ্ট্যগতভাবে এটি দেশে চাষ হওয়া অন্য সব প্রজাতি থেকে আলাদা। সবুজ ও খাড়া ডিগ পাতা আর মাঝারি লম্বা ও চিকন ধানের দানার এই ধানটি বিরি 105। কিছুটা চিকন ও লম্বা ধানের জাতটি বীজ বপন থেকে ফসল তোলা পর্যন্ত 148 দিন সময় লাগে। যেখানেই বোরো মৌসুমে অনুকূল পরিবেশ পাওয়া যাবে সেখানেই এই ধানটি চাষ করা যায়। অন্য জাতের থেকে এ জাতের পার্থক্য, অন্য জাতের বিরিধান 58 বা বিরিধান 67 একটা ছড়ায় ধান আছে 180 থেকে 200টি, আর এতে একটা ছড়ায় ধানের বীজ আছে মানে দানা আছে 200 থেকে 250টি। মানে এই ধানের ফলনও বৃদ্ধি হবে, কুটোরও বৃদ্ধি পাবো। আমাদের এই ধানে একবারও ছত্রাক দেওয়া লাগেনি, কোনো ব্লাস্টের কোনো ওষুধ দেওয়া লাগেনি, শুধু 2বার হালকা কিছু পোকার ওষুধ দিছে, তারপর পোকা লাগেনি, তারপর আমরা দিয়ে দিছি। সেচ ও কীটনাশক কম লাগায় স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে এই ধান চাষের। এই ধানটা এবার নতুন এসছে আমাদের এখানে, মোটামুটি ভালো এবং দেশে ধানে ফলনও ভালো, পানি সাশ্রয় আছে। এদের কীটনাশক কম লাগে, খরচ কম, পানি কম, সব দেখতে কম নিয়ে এবারে আপনার অল্প খরচে সব ধান হচ্ছে, আর অন্যান্য ধানে আপনার খরচ বেশি। কৃষি কর্মকর্তারা বলছেন ধানটি দক্ষিণাঞ্চলের জন্য উপযোগী এবং হেক্টর প্রতি অন্য ধানের চেয়ে এর ফলন বেশি পাওয়া গেছে পরীক্ষামূলক চাষে। প্রায় 4টা জায়গায় আমরা করেছি, প্রায় 4 একর জায়গায়, যে আসলে প্রত্যেক জায়গায় কৃষক কিন্তু আসলে ব্যাপক ফলন পাচ্ছে, যে আসলে আমাদের 6.5 থেকে 7.5 টনের মতো অন অ্যান এভারেজ ফলন আমরা বিভিন্ন জায়গায় নমুনা শস্য কর্তন করে পেয়েছি। এবং আমরা দেখেছি যে আসলে এটা নতুন ধান হওয়ার কারণে যে আমাদের যে আসলে রোগ এবং পোকামাকড়ের আক্রমণটা কিন্তু অনেক কম। বিরিধান 105 থেকে পাওয়া চালে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলক কম এবং সে কারণেই একে ডায়াবেটিক ধান বলা হচ্ছে। দেশে ও বিদেশে এই ধানের চালের বাণিজ্যিকভাবে ব্যাপক চাহিদা রয়েছে বলছেন বিজ্ঞানীরা। এই যে 105-এর যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেটা হলো 55-র নিচে। আমাদের দেশেই তো মার্কেট আছে, ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের একটা দেশে মার্কেট আছে, এবং এটা যদি আমরা মনে করি বাহিরে রপ্তানি করবো ডায়াবেটিক ক্রাইসিস হবে, সেটারও কিন্তু একটা বিশাল ভ্যালু আছে। হ্যাঁ, সুতরাং এইটা যারা উদ্যোক্তা যারা ব্যবসা করবে, ব্যবসা যেমন একটা দারুণ উন্মুক্ত হবে এবং আমরা রপ্তানি একটা বাণিজ্য সেটাও কিন্তু আমরা করতে পারবো। বিরি 105 একটি উচ্চ ফলনশীল জাতের ধান, যার বীজ কৃষক নিজেরাই উৎপাদন ও সংরক্ষণ করতে পারবে। ফলে কৃষককে বীজের জন্য অন্য কোনো দেশ বা কোনো কোম্পানির উপর নির্ভরশীল হতে হবে না। বীজ সত্ত্ব কৃষকেরই থাকবে বলছে ধান গবেষণা ইনস্টিটিউট। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেমের বর্তমান প্রযুক্তির সবশেষ সংস্করণ AI প্রযুক্তি সম্বলিত মাল্টি VI এয়ার সলিউশন লঞ্চিং করেছে LG ইলেকট্রনিক্স। সন্ধ্যায় রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে কোম্পানির নতুন এই প্রযুক্তির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন LG ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয় এটি ব্যবহারকারী বান্ধব করার জন্য সর্বোচ্চ বুদ্ধিমান উপায়ে অপটিমাইজ করে ডিজাইন করা হয়েছে। পরে বিভিন্ন পারফর্মের জন্য পুরস্কার প্রদান করা হয়। এবারে খেলার খবর। চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হল ঐতিহাসিক জব্বারের বলি খেলা। এবারের 115তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলি। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নাজমুল সাদিকি, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। চট্টগ্রামের লালদিঘি ময়দান ঘিরে দুপুর থেকে ভিড় হাজার হাজার দর্শকের। হবে নাই বা কেন, জব্বারের বলি খেলা যে এখন চট্টগ্রামের সংস্কৃতির অংশ। বাদক দলের সাথে বিকেল 3টায় মাঠে প্রবেশ করেন বলিরা। দর্শকদের মাঝে কয়েক গুণ বেড়ে যায় উৎসব আনন্দ। ঢোলের বাদনের সাথে শুরু হয় জব্বারের বলি খেলা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলিরা এই প্রতিযোগিতায় অংশ নেন তাদের শক্তিমত্তা জানান দিতে। চট্টগ্রামে পটিয়া আছে, সাতকানিয়া যা আছে আর কি, আল্লাহর মধ্যে সব জায়গায় চ্যাম্পিয়ন হয়েছি। আল্লাহর কাছে অসীম রহমত, আল্লাহর কাছে লাখো ফরিয়াদ জানাই আমি যেন আরো খেলতে পারি, আরো চ্যাম্পিয়ন হই। পুরো বাংলাদেশের মধ্যে খেলতে পারে, কিন্তু নামটা এখানে এসে করতে হয়, এখানে এসে বড় নামটা অর্জন করা যায়। খেলার নিয়মটাও বেশ সহজ, শরীরের নানা কসরত দেখিয়ে প্রতিপক্ষের পিঠ মাটিতে ছোঁয়াতে পারলেই হলো, ব্যাস এভাবেই জিতে যান এক একজন বলি। তাদের জয়ের উচ্ছ্বাসে ভাসেন দর্শকরা। একজন একজনের সাথে কুস্তি ধরে বলি ধরে সেজন্য দেখার জন্য আছি, দেখলে একটু ভালো লাগে, মানে মনের মধ্যে একটু সাহস লাগে। আমি আগে খেলছি খেলা, আজ 20 বছর বছর আগে দুটো চ্যাম্পিয়ন হয়েছি। আমি অনেক খেলা বলি যেটা হয় এটা যাই গই। এই কুস্তি কিন্তু আমাদের চট্টগ্রামে ইতিহাস, জব্বর বলি খেলা কিন্তু বড় জব্বর হয়েছে, বড় জব্বর হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 100 বলির অংশগ্রহণে এবারের বলি খেলাকে দারুণ সফল বলছেন আয়োজকরা। আমি মনে করি আমরা অনেকাংশ সফল হয়েছে আপনাদের আহ্বানে। দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে বলির এখানে আমাদের নাম অন্তর্ভুক্ত করেছে। নতুন প্রজন্ম নবীন প্রবীণ একটা সম্মিশ্রণ হয়ে লালদিঘির মাঠ জমজমাট রূপ ধারণ করেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বেগবান করতে 1909 সালে চট্টগ্রাম নগরীর বদরপতি এলাকায় ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর চালু করেন এক ধরনের কুস্তি প্রতিযোগিতা। তার মৃত্যুর পর এটি পরিচিতি পায় জব্বারের বলি খেলা নামে। এবারের আয়োজন জব্বারের বলি খেলার 115তম আসর। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। টানা তৃতীয় দফায় ফের 3 দিন বাড়ল হিট অ্যালার্ট। তীব্র গরমে আয় কমায় চাপে খেটে খাওয়া মানুষ, রোববারই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। সব যুদ্ধ বন্ধ করা উচিত, থাইল্যান্ডে ইউএনএস কাপ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান। এবং রেমিটেন্সের উৎসে বড় রদ বদল, প্রচলিত দেশ থেকে কমছে আয়, লাভের আশায় কয়েক হাত ঘুরে আসায় এই প্রবণতা মত বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।